নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা খুবই আসন্ন, আর কিন্তু হাতে সময় নেই। তাই দেখো, তোমাদের পরিবেশবিদ্যার উপর সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে তোমরা কিন্তু পুরো পরিবেশের উপর কিন্তু এই একটি ভিডিওতে কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ক্লাসে। ওজোন গ্যাস আবিষ্কার করেছেন কে? স্কোনবি। তারপর দেখো, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক গ্যাসীয় উপাদান কোনটি? নাইট্রাস অক্সাইড। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু টেট পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু একটি কোশ্চেনও কিন্তু এখান থেকে স্কিপ করবে না। তাই প্রত্যেকটি কোশ্চেন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, হুবহু কমন। আচ্ছা দেখো কি বলেছে, পরিবেশ দূষণের সঙ্গে কোন বিষয়ের সম্পর্ক রয়েছে? পরিবেশ দূষণের সঙ্গে কিন্তু রসায়ন, এটা কিন্তু একটা বিজ্ঞানের ট্রাম, এই বিষয়টা কিন্তু পরিবেশ দূষণের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। তারপর দেখো, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানা যায় কি বিষয়ে? ভূগোল ও ভূতত্ত্ব থেকে আমরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে পারি। তারপর দেখো, পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক বোঝা যায় কোথা থেকে? জীববিজ্ঞান থেকে পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক কিন্তু বোঝা যায়। তারপর পরিবেশের উন্নয়নকে সুস্থায়ী করার জন্য প্রয়োজন কি? অবশ্যই কি? অর্থনীতি যদি ভালো হয় তাহলে পরিবেশের উন্নয়ন কি হবে? সুস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। তারপর দেখো, পরিবেশের কয়টি ভাগ? পরিবেশের কিন্তু তিনটি ভাগ। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দুই হচ্ছে জীবজ পরিবেশ, আর তিন হচ্ছে সামাজিক পরিবেশ। ঠিক আছে, এই হলো পরিবেশের কিন্তু তিনটি ভাগ। পরিবেশের উপাদান কটি? পরিবেশের কিন্তু দুটি উপাদান, জড় এবং সজীব উপাদান। তারপর পরিবেশের কয়েকটি জড় উপাদানের নাম। তাহলে জড় উপাদান কোনগুলো? মাটি, জল, বায়ু, এগুলো কিন্তু পরিবেশের জড় উপাদান। তারপর দেখো, পৃথিবীর ভূপ্রাকৃতিক উপাদান কোনটি? পৃথিবীর ভূপ্রাকৃতিক উপাদান হচ্ছে নদী। পৃথিবীর জলবায়ুগত উপাদান হচ্ছে তাপমাত্রা। তারপর পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কিসের জন্য? কারণ পৃথিবীতে আছে কি? বায়ুমণ্ডল, যেটা কিন্তু জীব থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য কিন্তু উপযুক্ত। এই বায়ুমণ্ডল আছে বলে কি আছে? পৃথিবীতে প্রাণের কিন্তু বিকাশ ঘটেছে। তারপর দেখো, বায়ুকে কি ধরনের গ্যাসীয় উপাদান বলা হয়? বায়ু কিন্তু একটি বর্ণহীন গ্যাসীয় উপাদান। ঠিক আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সর্বাধিক সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের শতাংশ কত? দেখো, শতাংশের বিচারে এটি কিন্তু 78%। ঠিক আছে, 78.2 সামথিং। ঠিক আছে, বায়ুমণ্ডলে এই নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি। আর দ্বিতীয় যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? 20% সামথিং। ঠিক আছে, আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় নিম্নোক্ত কোন গ্যাসটি? সেটি হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। তারপর দেখো, আগুন জ্বালাতে ব্যবহার করা হয় কোন গ্যাস? সেটি হচ্ছে অক্সিজেন। বাস্তুতন্ত্রে খাদ্যের উপর ভিত্তি করে খাদ্যের ক্রম অনুযায়ী সাজালে কি পাওয়া যায়? খাদ্যের যে ক্রম অনুযায়ী যদি সাজানো যায় তাহলে আমরা কিন্তু খাদ্য পিরামিড পেয়ে যাব। কি পেয়ে যাব? খাদ্য পিরামিড। তারপর দেখো, পুষ্টি স্তর অনুযায়ী মানুষ কি ধরনের প্রাণী? মানুষ হচ্ছে সর্বভুক প্রাণী। তারপর বিয়োজকের উদাহরণ দেখো, নিম্নোক্ত কোনটি বিয়োজকের উদাহরণ? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক, যেগুলো কি করে? বিয়োজিত হয়। তারপর পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলকে কি বলা হয়? পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলকে বলা হয় কিন্তু জীবমণ্ডল। তারপর ইকোলজিক্যাল পিরামিড কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? বিজ্ঞানী টান্সলে কিন্তু ইকোলজিক্যাল পিরামিড কথাটি ব্যবহার করেছেন। তারপর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একক কি? কিলো ক্যালোরি এককে কিন্তু বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহকে কিন্তু পরিমাপ করা হয়। জীবভরের একক কি? জীবভরের একক হচ্ছে কিলোগ্রাম। তারপর দেখো, সুন্দরবনের বাদাবনে বাস্তুতন্ত্রের একটি প্রাণী কি? বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হচ্ছে বাঘ। এবং তার সঙ্গে বলছি, সুন্দরবন কিন্তু কি? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু বিখ্যাত। পৃথিবীর স্থায়ী বাস্তুতন্ত্র কি? পৃথিবীর স্থায়ী বাস্তুতন্ত্র হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। ঠিক আছে, তারপর দেখো, আর বাকি যে বাস্তুতন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্থায়ী, কেননা জীব পরিবেশের কি হচ্ছে? ক্রমাগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে বাস্তুতান্ত্রিক যে বিভিন্ন জীব রয়েছে তাদেরও কিন্তু কি লেখা যাচ্ছে? তাদেরও কিন্তু স্থানান্তর হচ্ছে। এর জন্য কিন্তু বলা হয়েছে বাস্তুতন্ত্রের স্থায়ী বাস্তুতন্ত্র কিন্তু সমুদ্র। খাদ্য শৃঙ্খলে যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? কোন স্তরে? অবশ্যই উৎপাদক স্তরে কিন্তু জীবের সংখ্যা সব থেকে বেশি। তারপর দেখো, উৎপাদক থেকে খাদক, খাদক থেকে
গৌণ খাদক, গৌণ থেকে প্রগৌণ খাদক, এইভাবে কিন্তু জীব স্তরের সংখ্যা কিন্তু কি থাকে, আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। তারপর দেখো স্বর্ণলতা উকুন কি? স্বর্ণলতা উকুন হলো পরজীবী জীব। এরা কি করে? পরজীবী জীবরা কিন্তু অন্যান্য জীবের উপর নির্ভরশীল এবং অন্যান্য জীবে কিন্তু বাসা বেঁধে সেই জীবের থেকে কিন্তু তারা পুষ্টি সংগ্রহ করে কিন্তু বেঁচে থাকে। এই ধরনের জীবগুলোকে কিন্তু বলা হয় পরজীবী জীব। ঠিক আছে, তারপর দেখো প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট এগুলো কি ধরনের উপাদান? এগুলো হচ্ছে জৈব উপাদান। ফসফরাস ও ক্যালসিয়াম কি ধরনের উপাদান? ফসফরাস ও ক্যালসিয়াম হচ্ছে অজৈব উপাদান। এছাড়া কিন্তু আরও অন্যান্য কিন্তু উপাদান রয়েছে। সৌরশক্তি, সূর্যের থেকে পাওয়া যে শক্তি, সেই সৌরশক্তি কী ধরনের উপাদান? সৌরশক্তি হচ্ছে ভৌত উপাদান। তার পাশাপাশি মাটি, জল এগুলোও কিন্তু ভৌত উপাদানের অংশবিশেষ। তারপর দেখো পুনর্ভব সম্পদ, মানে যে সম্পদগুলো কি, যে সম্পদগুলো অফুরন্ত, হয়তো শেষ হবে না, পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেই সম্পদগুলোকে কিন্তু কি বলা হয়? পুনর্ভব সম্পদ। যেমন কি বায়ু, তাপ, বৃষ্টির জল এগুলো কিন্তু পুনর্ভব সম্পদ। বন্ধুরা তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস। সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তারপর দেখো অপূর্ণ ভব সম্পদ। অপূর্ণ ভব সম্পদ বলতে কি বোঝায়? কয়লা, খনিজ তেল, আকরিক লেখা ইত্যাদি কিন্তু অপুনর্ভব শব্দ। কেন অপুনর্ভব সম্পদ বলতে যে সমস্ত সম্পদকে বোঝায় যেগুলো কিন্তু একদিন কিন্তু কি হয়ে যাবে, পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, যেগুলো কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে, সেই ধরনের সম্পদগুলোকেই কিন্তু বলা হয় অপুনর্ভব কিন্তু সম্পদ। তারপর দেখো সামাজিক সম্পদ, অর্থাৎ সমাজের সমস্ত মানুষ কিন্তু এই ধরনের সম্পদগুলো ব্যবহার করে, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো আর পাঠাগার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সামাজিক সম্পদের উদাহরণ। তারপর সাংস্কৃতিক সম্পদ, সাংস্কৃতিক বিকাশ ঘটাতে সহযোগিতা করে কে? শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা সংগঠন, এগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। তারপর দেখো জাতীয় সম্পদ, জাতির কাজে ব্যবহার করা হয়, যেমন তেলের ভাণ্ডার, কয়লার ভাণ্ডার, নদীর উপর বাঁধা রেলপথ ইত্যাদি হচ্ছে জাতীয় সম্পদ। তারপর আন্তর্জাতিক সম্পদ কোনগুলো? কুমিরু মহাদেশের কি ওজোন স্তর। দেখো এই কুমিরি মহাদেশের যে ওজোন স্তর, সেই ওজোন স্তরকে কি পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সেখানে কিন্তু গবেষণার কাজে ব্যবহার করতে পারবে। তাই ওজোন স্তর হচ্ছে কি একটি আন্তর্জাতিক সম্পদ, যেখানে বিভিন্ন দেশ কিন্তু সেই সম্পদকে কিন্তু তারা তাদের কাজে লাগাতে পারে। তারপর দেখো যৌথ বন ব্যবস্থাপনা, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেওয়া কিন্তু কোশ্চেন। ঠিক আছে, যৌথ বন ব্যবস্থার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? দেখো পশ্চিমবঙ্গের আরাবাড়ি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই আরাবাড়ি বলে একটা যৌথ বন ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। ঠিক আছে, যেখানে কিন্তু এই যে বন্য পরিবেশে গাছপালা বা পশু পাখি এদেরকে বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় মানুষজন এবং সরকারের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা যৌথ উদ্যোগে কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু গড়ে উঠেছে। আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা আমাদের সাজেশনে নিয়ে এসেছি। তাই তোমরা কিন্তু আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপে গিয়ে বলো, দাদা আমি পাস করতে চাই, আমার শুধু সাজেশনটা চাই, তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো হোয়াইট কোল বা সাদা কয়লা কাকে বলা হয়? হোয়াইট কোল বা সাদা কয়লা বলা হয় কিন্তু জলবিদ্যুৎকে। তারপর ভারতের কুরানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের কুরানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে কিন্তু তামিলনাড়ুতে। ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের তারাপুরে। ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে। তারপর কয়লা খনি থেকে পাওয়া যায় যে গ্যাসটি যেটি কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেটি হলো মিথেন। কোনটি? মিথেন। তারপর দেখো কয়লা কী ধরনের শক্তি বা কী ধরনের সম্পদ? কয়লা হলো অপূরণশীল সম্পদ, অর্থাৎ যে সম্পদ কি হয়ে যাবে, একদিন কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাজন অববাহিকায় পাওয়া যায় নিম্নোক্ত কোন ধরনের উদ্ভিদ?
সেগুলো হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, অর্থাৎ এই অববাহিকায় কিন্তু কি রয়েছে, চিরসবুজ, অর্থাৎ সারা বছর ধরে কিন্তু উদ্ভিদের পাতা কিন্তু ঝরে না, অর্থাৎ সবুজ থাকে, কেননা বৃষ্টিপাত, পর্যাপ্ত সূর্যালোক কিন্তু পাওয়া যায় এখানে। তারপরে দেখো অরণ্য বলে গণ্য হওয়ার জন্য কত একর জমিতে গাছপালা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে ন্যূনতম 0.05 হেক্টর। যদি জমিতে গাছপালা পাওয়া যায় তাকে কিন্তু আমরা অরণ্য হিসেবে ধরব, এটা কিন্তু সরকারি তথ্য। তারপর দেখো সরলবর্গীয় বনভূমিকে কি বলা হয়, সরলবর্গীয় বনভূমির অরণ্যকে বলা হয় হচ্ছে তৈগা। সরলবর্গীয় বনভূমিতে পাওয়া যায় কী ধরনের কাঠ, শক্ত কাঠ। অরণ্য ধ্বংসের মূল দায়ীকে অনিয়ন্ত্রিত গাছ কাটা। তারপর দেখো আর্কিওপট্রিক্স এর সরীসৃপ ও পাখি উভয় ধরনের বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, এটি কিন্তু বিজ্ঞানের একটি টার্ম। তারপর দেখো বর্তমানে পৃথিবীতে কত ধরনের জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, বর্তমানে 35টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কি হিমালয়, পূর্ব হিমালয় হচ্ছে একটি জীববৈচিত্র্য হটস্পট। এছাড়া এরকম কিন্তু সমগ্র পৃথিবীতে 35টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। ইনসিটু সংরক্ষণ হলো প্রাণীদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা, আর অভয়ারণ্য কি, অভয়ারণ্য সংরক্ষিত বনভূমি। দেখো এই যে, আর এক্স সিটু সংরক্ষণ হলো প্রাণীদের নিজস্ব পরিবেশের বাইরে সংরক্ষণ করা। যেমন চিড়িয়াখানায় কি করা হয়, চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিকে এনে কিন্তু সংরক্ষণ করে কিন্তু তাদেরকে প্রতিপালন করা হয়, বা কোনো জিঙ্ক ব্যাংক, ঠিক আছে, ইত্যাদিতে কিন্তু উদ্ভিদদের কিন্তু সংরক্ষণ করা হয়। আর এখান থেকেই কিন্তু বন্ধু 2017 টেটে কিন্তু প্রশ্ন এসেছে, আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা সাজেশনে নিয়ে এসেছি বাছাই করা, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো তোমরা অবশ্যই কিন্তু কি নিয়ে নেবে, একবার গিয়ে হোয়াটসঅ্যাপে বলো দাদা আমার সাজেশনটা চাই, আর তোমরা পেয়ে যাবে। আর সাজেশনটা বাড়িতে শুধু এই 2 দিন পড়ো ভাই, তারপর পরীক্ষা শেষে মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো পশ্চিমবঙ্গের অভয়ারণ্য রয়েছে কোথায়, জলদাপাড়া এবং গরুমারায় এবং চাপড়ামারিতে রয়েছে কিন্তু, ঠিক আছে। এছাড়া সুন্দরবনে, বোঝা গেল। তারপর দেখো আসামে রয়েছে কোন অভয়ারণ্য, আসামে রয়েছে হচ্ছে মানস, কাজিরাঙ্গা ইত্যাদি কিন্তু অভয়ারণ্য। তারপর দেখো ঝাড়খণ্ডে কি রয়েছে, হাজারিবাগ। উত্তরপ্রদেশে রয়েছে করবেট, এটা হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম এবং সর্বপ্রাচীন। এছাড়া আছে চন্দ্রপ্রভা। জম্মু কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশে রয়েছে কানহা জাতীয় উদ্যান, তামিলনাড়ুতে রয়েছে মাদুমালাই, বেদনথাঙ্গাল ইত্যাদি কিন্তু জাতীয় উদ্যান। গুজরাটে রয়েছে গির অরণ্য, এই গির অরণ্য কিন্তু কি, গির অরণ্য হচ্ছে সিংহের জন্য কিন্তু বিখ্যাত। রাজস্থানে রয়েছে দেখো ভরতপুর, সরিষ্কা, রণথম্বর জাতীয় উদ্যান। বিহারে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে রয়েছে পালামো ব্যাঘ্র প্রকল্প। পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প আছে কোথায়, পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প আছে সুন্দরবনের লথিয়ান দ্বীপে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের লথিয়ান দ্বীপে কিন্তু কুমির প্রকল্প রয়েছে, ঠিক আছে। তারপর দেখো বেথুয়া ডহরি অরণ্য কোথায় রয়েছে, বেথুয়া ডহরি রয়েছে কিন্তু নদিয়াতে। বল্লভপুর হরিণ প্রকল্প কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের বীরভূমে। জঙ্গলমহল অঞ্চলে মানুষের সঙ্গে কোন প্রাণীর দ্বন্দ্ব দেখা দেয়, দেখবে হাতি, ঠিক আছে। জঙ্গলমহল এলাকায় যে বসতি সম্পূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে, তাই হাতির সঙ্গে মানুষের কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তারপরে দেখো পোচিং শব্দটির মানে কি, পোচিং শব্দটির মানে হচ্ছে চোরা শিকার, যেখানে কিন্তু বন্য প্রাণীদের কিন্তু বর্তমানে চোরা শিকারের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর সেই ধরনের কিন্তু এটা একটা শব্দ। তারপর দেখো ভারতের জীববৈচিত্র্য হলো কী ধরনের বৈচিত্র্য, ভারতবর্ষে রয়েছে যে জীববৈচিত্র্য সেটা হচ্ছে গামা জীববৈচিত্র্য। কী ধরনের বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, যেখানে কিন্তু গামা বৈচিত্র্য বলতে জীবকুলের সমাবেশ কিন্তু বেশি, মানে বিভিন্ন ধরনের জীবের একসঙ্গে কিন্তু রয়েছে এমন একটা জীববৈচিত্র্য, সেটা কিন্তু গামা বৈচিত্র্য। তারপর দেখো জীববৈচিত্র্যের সুপার মার্কেট বা বড় বাজার বলা হয় কাকে, জলাভূমিকে, অর্থাৎ জলাভূমিতে কিন্তু সবথেকে বেশি জীববৈচিত্র্যের প্রাচুর্য কিন্তু লক্ষ্য করা যায়। তারপর রামসার ক্ষেত্রটি জড়িত কিসের সঙ্গে, রামসার ক্ষেত্রটি জড়িত কিন্তু জলাভূমির সঙ্গে, ঠিক আছে। আর ইরানে 1972 সালে কিন্তু এই রামসার সাইট নিয়ে কিন্তু একটি সম্মেলন হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে দেখো সামুদ্রিক জাতীয় উদ্যান কি, একটি হচ্ছে সামুদ্রিক জাতীয় উদ্যান হচ্ছে মান্নার জাতীয় উদ্যান। বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ, তাহলে বায়োস্ফিয়ার পুরোগুলোকে কিন্তু আবার কয়েকটি আলাদা করে কিন্তু এলাকায় ভাগ করা হয়, তার মধ্যে একটি হলো কোর অঞ্চল। এই কোর অঞ্চলে কিন্তু মানুষের বসবাস করা নিষিদ্ধ, অর্থাৎ মানুষ গিয়ে কিন্তু সেখানে বসবাস করতে পারবে না। তারপরে দেখো রেণু বা পোলেন সংরক্ষণ কী ধরনের, এটা হচ্ছে একটা জিনগত বৈচিত্র্যের সংরক্ষণ। তারপর
কোনো ছোট অঞ্চলের জীববৈচিত্র্যকে কি বলা হয়? কোনো ছোট অঞ্চলের জীববৈচিত্র্যকে বলা হয় হচ্ছে আলফা বৈচিত্র্য, আর তার থেকে বড় হলে কি বৈচিত্র্য? এটা হচ্ছে বিটা বৈচিত্র্য, এবং বিটা বৈচিত্র্যের থেকেও বড় হলে গামা বৈচিত্র্য। আর ভারতবর্ষের জীববৈচিত্র্য কোন ধরনের? গামা বৈচিত্র্য। ঠিক আছে, তারপর দেখো অতিরিক্ত শিকারের ফলে যে পাখি আজ বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, সেরকম একটি পাখি কি? ডোডো পাখি। কি পাখি? ডোডো পাখি। তবে দেখো জীববৈচিত্র্য কত প্রকার? জীববৈচিত্র্য হলো 3 প্রকার। তারপরে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? এটা কিন্তু শিল্প কলকারখানাযুক্ত অঞ্চলগুলোতে দেখা যায়। এর প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাতাসে ছড়িয়ে পড়ে কি? এক ধরনের ছাই। ঠিক আছে, সেই ছাইটাকেই বলা হয়ে থাকে ফ্লাই অ্যাশ। তারপরে দেখো তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো কি? এগুলো হচ্ছে মার্বেল পাথর দ্বারা এক ধরনের স্মৃতিসৌধ যেগুলো নির্মাণ করা হয়েছে। এখানে কোন দূষকের ফলে কি হচ্ছে? যে মার্বেল পাথর আছে না, মার্বেল পাথর হচ্ছে ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, কি কোন দূষক? সেটা হবে সালফার ডাইঅক্সাইড, SO2। কোন শহরে প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশা দুর্যোগ দেখা দিয়েছে? এটা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে। তারপরে কোন ঋতুতে ধোঁয়াশা সবচেয়ে বেশি দেখা যায়? এটা হলো শীতকাল। দেখবে শীতকালে শহরাঞ্চলে কিন্তু এই ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষ করে দেখবে দিল্লি। ঠিক আছে, দিল্লি, পাঞ্জাব, হ্যাঁ, উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে আমাদের, সেখানে কিন্তু এই ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করা যায়, আমরা কিন্তু বিভিন্ন পত্রিকায় পড়েছি। তারপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ু দূষণ বেশি হয়? বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার, যেটা কিন্তু সর্বনিম্ন স্তর, সেই টপোস্ফিয়ারে কিন্তু বায়ু দূষণের পরিমাণ সব থেকে বেশি হয়। আর টপোস্ফিয়ারের মাত্রাটা কত? 0 থেকে 18 কিলোমিটার। এই জায়গাটাকেই কিন্তু কি হয়? সব থেকে বেশি বায়ু দূষকগুলোর পরিমাণ কিন্তু বেশি থাকে, তাই বলছে বায়ু দূষণের পরিমাণ কিন্তু বেশি হয়। তারপর দেখো কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষকের নাম মিথেন। বিশেষ করে জলাভূমি যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই মিথেন নামক একটা দূষক কিন্তু সৃষ্টি হয়। তারপর মিথেনের অপর নাম কি? মিথেনের অপর নাম হচ্ছে মার্শ গ্যাস। মার্শ গ্যাস নামে পরিচিত মিথেন। তারপর দেখো প্যান, PAN এর সম্পূর্ণ নাম কি? পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যানের পুরো নাম কি? পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর দেখো আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয় কোন দূষক? সালফার ডাইঅক্সাইড। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয় কোন দূষক? সালফার ডাইঅক্সাইড। সব থেকে দূষিত জলের BOD এর মাত্রা কত? 20। আর BOD-র পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD-র সম্পূর্ণ নাম। BOD-র মাত্রা কত জলে? 20। তারপরে দেখো পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত? এটি হয়ে যাবে কত? এটি হয়ে যাবে 0.05 গ্রাম প্রতি লিটার। তারপর দেখো ভূপৃষ্ঠে মোট জলের কত শতাংশ সমুদ্র ও মহাসাগরে রয়েছে? সেটা হচ্ছে 97%। জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কি বলা হয়? ফ্লুরোসিস। ঠিক আছে, এটি কিন্তু ফ্লোরাইড দূষণের ফলে কিন্তু হয়। তারপর দেখো ভূপৃষ্ঠে কত ফুটের নিচে আর্সেনিক থাকার সম্ভাবনা নেই? সেটা হচ্ছে 500 ফুটের নিচে। জলে যে উপাদানের পরিমাণ বৃদ্ধি পেলে ইউট্রিফিকেশন হয়, সেটা কি? সেটা হলো ফসফেট। অর্থাৎ জল দূষণের পরিমাণ যদি বেড়ে যায়, তবেই কিন্তু ইউট্রিফিকেশন কিন্তু দেখা যায়। তারপর দেখো ভূপৃষ্ঠে কত ফুট নিচে আর্সেনিক থাকার সম্ভাবনা প্রবল? 100 থেকে 250 ফুট নিচে। জলকে আর্সেনিক লোহা জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিসের জন্য? আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে কিন্তু জলকে জীবাণুমুক্ত করার কিন্তু ব্যবস্থা করা হয়। তারপরে দেখো pH এর মান অনুসারে ভারতীয় পানীয় জলে অনুমোদন মাত্রা কত? সেটা হচ্ছে 7 থেকে 8। কিসের মাত্রা? pH এর মাত্রা। তারপর জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কি? জলাশয়ে দেখবে মাছের সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তার কারণ কি? জলের অম্লত্ব বৃদ্ধি, অর্থাৎ জলে অ্যাসিডের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু মাছেদের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তারপর দেখো মৃত্তিকা দূষণ প্রতিরোধে সাহায্য করে কি? জৈব সার। মৃত্তিকা দূষণ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় কি? জৈব সার। তাহলে জৈব সার ব্যবহার করলে কিন্তু মৃত্তিকা দূষণের পরিমাণ কিন্তু হবে না, কমে যাবে। মৃত্তিকা দূষণের প্রধান কারণ কি? তাহলে মৃত্তিকা দূষণ হয়, তার প্রধান কারণ হচ্ছে প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিক কিন্তু মাটিতে মিশে কিন্তু মাটির দূষণ ঘটায়। তারপর উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি কি? উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি হলো নাইট্রোজেন। তারপর উদ্ভিদের একটি মাইক্রো পুষ্টি কি? সেটি হয়ে যাবে তামা। তারপর দেখো মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতুর নাম কি? সীসা।
তারপর যে ডেসিবেলের শব্দে স্থায়ী বধিরতা সৃষ্টি হয়, অর্থাৎ কেউ পূর্ণভাবে বধির হয়ে যাবে, মানে একদম কানে শুনতেই পাবে না, সেটা কত, মাত্রাটা কত, 150 ডিবি, অর্থাৎ ডিবি বলতে ডেসিবেল। তারপর দেখো হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত, 65 ডেসিবেল। এটা কিন্তু হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রদত্ত কিন্তু এই নিরাপদ মাত্রা 65 ডেসিবেল। সাধারণ কথাবার্তায় শব্দের মাত্রা কত হয়ে থাকে, 60 ডেসিবেল। শব্দ দূষণের সবচেয়ে ভয়াবহতা কি, বধিরতা, অর্থাৎ শব্দ দূষণের ফলে কেউ পূর্ণভাবে কি হয়ে যেতে পারে, বধির হয়ে যেতে পারে। তারপরে দেখো সাইলেন্ট জোন, এই যে সাইলেন্ট জোনে কত মিটারের মধ্যে তীব্র শব্দ নিষিদ্ধ, সেটা হলো 100 মিটার। অর্থাৎ সাইলেন্ট জোনের এলাকাভুক্ত কোনো স্কুল বা হাসপাতাল, তার চারপাশে 100 মিটার করে স্কোয়ারে 400 মিটারের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অবাঞ্ছিত শব্দ করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো। আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা সাজেশনে নিয়ে এসেছি বাছাই করে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এখান থেকে। তাই তোমরা কিন্তু আর দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার গিয়ে শুধু বলো আমার সাজেশনটা চাই, আর তোমরা কিন্তু তখনই পেয়ে যাবে। তারপর দেখো মন্ট্রিল প্রটোকল, মন্ট্রিল প্রটোকলে সারা বিশ্বে কয়টি দেশ স্বাক্ষর করেছিল, সেটা হয়ে যাবে 197টি দেশ কিন্তু স্বাক্ষর করেছিল। তারপর দেখো ওজোন গ্যাসের রং কেমন, সেটা হবে নীলাভ এবং তার গন্ধটা হচ্ছে আস্তে গন্ধ বিশিষ্ট। কিয়োটো চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত, 156। কিয়োটো চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা হয়ে যাবে 156। তারপর দেখো দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে, সেটা হচ্ছে ব্রাজিল। এই যে গ্রিনহাউস গ্যাস, যার ফলে কি হচ্ছে, পৃথিবীতে তাপমাত্রা কিন্তু দিনকে দিন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম কি, যেমন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, ইত্যাদি হলো গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ সবথেকে বেশি কোথায় রয়েছে, সেটা হলো ব্রাজিল। তারপর দেখো সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে কোন দেশ, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা জানি কি একটা উন্নত অর্থনৈতিক সম্পন্ন দেশ, তাই সেখানে কিন্তু গ্রিনহাউসের পরিমাণ কিন্তু সবথেকে বেশি। তারপর দেখো বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা কত, পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। গ্রিনহাউসের প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান কত, 18%, অর্থাৎ 18% কিন্তু। তারপর গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি, সব থেকে দায়ী যে গ্যাসটি, সেটি হবে কার্বন ডাই অক্সাইড, CO2। কার্বন ডাই অক্সাইড কিন্তু সব থেকে কিন্তু দায়ী। তারপর দেখো ভারতের জীববৈচিত্র্য আইন চালু হয় কত সালে, 2002 সালে কিন্তু ভারতের জীববৈচিত্র্য আইন চালু হয়। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, UNFCCC এটি কি, এটি হলো একটি পরিবেশ সংক্রান্ত চুক্তি, পরিবেশ সংক্রান্ত চুক্তি। আচ্ছা এর সঙ্গে জেনে নেব, দেখো এই টার্মটার পুরো নাম কি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য কিন্তু এই পরিবেশ সংক্রান্ত এই চুক্তিটি হয়েছিল। তারপর দেখো ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি, আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ, ব্যারেন দ্বীপে রয়েছে, এটি কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি। তারপর দেখো মানুষ সৃষ্ট বিপর্যয়, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো, মানুষের ফলে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে সেটি কি, সন্ত্রাস। এই যে খুনাখুনি মারামারি, কি মানুষকে মানুষ ধ্বংস করা, এটাই হচ্ছে সন্ত্রাস। এটি কী ধরনের বিপর্যয়, এটি হলো মনুষ্য সৃষ্ট বিপর্যয়। তারপর দেখো উদ্ভিদ প্রাণী ও অণুজীব একত্রে তৈরি করে কী ধরনের পরিবেশ, সেটা হয়ে যাবে জৈব পরিবেশ। কী ধরনের পরিবেশ, জৈব পরিবেশ। যে জৈব পরিবেশে অণুজীবের জায়গায় যদি জড়বস্তু বলা হতো তবে হতো কী ধরনের পরিবেশ, তবে সেটা হতো কিন্তু প্রাকৃতিক পরিবেশ। বোঝা গেল। তারপর দেখো কোন রাজ্যে প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয়, পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো। 1996 সালে এই গ্রিন বেঞ্চ নামক সংস্থাটি পরিবেশ বিষয়ক সমস্যা সমস্ত সমাধান করার উদ্যোগ কিন্তু নেয় এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই গ্রিন বেঞ্চ গঠিত হয়েছে। তারপর দেখো সুন্দরবন, আরও একটি গুরুত্বপূর্ণ, সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, 1987 সালে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো উপযোগী এই ধরনের প্রশ্ন কিন্তু, এই ধরনের প্রশ্নই কিন্তু সাজেশনে তোমরা পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তারপর দেখো ইউট্রিফিকেশনের ফলে কি হয়, ইউট্রিফিকেশনের ফলে কিন্তু জলে
বিওডির পরিমাণ কি বেড়ে যায়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ কিন্তু কি যায় বেড়ে যায়। তারপর দেখো কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। তারপর ইরাওয়াদি ডলফিন পাওয়া যায় কোথায়, চিল্কা হ্রদে। ভারতের উড়িষ্যার কিন্তু এই চিল্কা হ্রদ রয়েছে, সেই চিল্কা হ্রদে কিন্তু ইরাবতী ডলফিন কিন্তু পাওয়া যায়। তারপর দেখো বিষ্ণোই আন্দোলন, বিষ্ণোই হচ্ছে এক ধরনের মানুষের জাতিগোষ্ঠী, এই রাজস্থানে কিন্তু রয়েছে এরা। এই বিষ্ণোই আন্দোলন হয়েছিল কোথায়, রাজস্থানে। তারপর দেখো ভারতে পরিবেশ ও বনমন্ত্রক গঠিত হয়েছে কত সালে, ভারতের পরিবেশ ও বনমন্ত্রক গঠিত হয়েছে 1985 সালে। তারপর 1980 সালে পরিবেশ মন্ত্রক গঠিত হয়, যা 1985 সালে কিন্তু পরিবেশ ও বনমন্ত্রক নামে পরিচিত হয়। তাহলে প্রথমে এটার নাম ছিল হচ্ছে পরিবেশ মন্ত্রক 1980 সাল পর্যন্ত, তারপর 1985 সালে এর নাম পরিবর্তন হয়ে যায় পরিবেশ ও বনমন্ত্রক। তারপরে দেখো TEL, এটা কিন্তু TEL এর পুরো নাম হচ্ছে টেট্রা ইথাইল লেড, যেটা কিন্তু শিল্প কলকারখানায় কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর দেখো যানবাহনের কোন গ্যাস অম্ল বৃষ্টি ঘটাতে পারে, নাইট্রোজেন অক্সাইড NO2। এই NO2 কিন্তু কি করে, অম্ল বৃষ্টি ঘটাতে কিন্তু সাহায্য করে, যেটা কিন্তু যানবাহনের যে ধোঁয়া সেই ধোঁয়া থেকে কিন্তু নির্গত হয়। যদিও সালফার ডাইঅক্সাইডের ভূমিকাও কিন্তু রয়েছে অম্ল বৃষ্টি ঘটাতে, অর্থাৎ SO2 এরও ভূমিকাও কিন্তু রয়েছে। তারপর দেখো অবলোহিত রশ্মিতে দেখতে পাওয়া যায় কোন প্রাণী, অবলোহিত রশ্মিতে দেখতে পাওয়া যায় হচ্ছে বাদুড়। বাদুড়ের মধ্যে কিন্তু এই ধরনের একটা ক্ষমতা আছে। তারপরে যে খুবই ইম্পর্টেন্ট, একদম পরীক্ষার আসার উপযোগী কিন্তু দেখো নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন 1985 সালে কিন্তু এই আন্দোলনটি হয়েছিল ভারতে। এই আন্দোলনের নেত্রীকে মেধা পাটেকর জি কিন্তু এই আন্দোলনের নেত্রী। তারপর দেখো সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত, দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু সজনেখালি অভয়ারণ্য রয়েছে। তারপর দেখো ব্রোঞ্জ তৈরি হয় কোন কোন ধাতুর মিশ্রণে, ব্রোঞ্জ হচ্ছে একটি মিশ্র ধাতু, তামা ও টিনের সঙ্গে মিশিয়ে কিন্তু এই ব্রোঞ্জ ধাতু কিন্তু তৈরি হয়। তার পরবর্তী দেখো ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার জন্য শিক্ষক কী করবেন, এটা কিন্তু পেডাগজিক্যাল প্রশ্ন। আর পেডাগজিক্যাল প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। আর এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু এনেছি, একদম পরীক্ষায় আসার মতোই কিন্তু প্রশ্ন। তাই তোমরা কিন্তু আর দেরি করো না, হাতে আর 2 থেকে 3টি দিন, তোমরা শুধু এই প্রশ্নগুলো দেখো, একদম নিশ্চিতভাবে তোমরা কিন্তু টেট পাস করতে পারবে। তারপর দেখো পরিবেশের স্থূল উপাদান কোনটি, পরিবেশের স্থূল উপাদান হচ্ছে জীব, জড় আর হচ্ছে কি উদ্ভিদ। তারপরে কি দেখো বিদ্যালয় হলো সমাজের কি ক্ষুদ্র সংস্করণ, এই কথাটিকে উল্লেখ করেছেন জন ডিউই। তারপরে দেখো সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে কি পরিবার ও সমাজের মানুষজন, এদেরকে নিয়ে কি করে ওঠে সামাজিক পরিবেশ। তারপরে দেখো প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখার জন্য প্রয়োজন কি, সেই বিষয়ে শিক্ষা দেওয়া। সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় কি শিক্ষা দেওয়া। এই শিক্ষা দেওয়ার বিষয়গুলো কি করতে হবে, শিক্ষককে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু দিতে হবে, তবেই কিন্তু সামাজিক পরিবেশ কিন্তু সুস্থ রাখা যাবে। তারপর দেখো প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কি করতে হবে, প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। এই উপযুক্ত ব্যবহার কিন্তু শিক্ষার্থীদেরকে শেখাতে হবে এবং মানুষকে শিখতে হবে। তারপরে দেখো সংস্কৃতি কি, সংস্কৃতি হলো শিক্ষার্থীর ভাষা, পোশাক পরিচ্ছদ, মূল্যবোধ, জাতি, ধর্ম ইত্যাদি সমস্ত কিছুর শিক্ষা, যেটা কিন্তু আমরা সংস্কৃতি শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। তারপরে দেখো সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন মানুষজন দ্বারা। আর আমরা কিন্তু সামাজিক পরিবেশের একটি অঙ্গ। তারপরে দেখো শিশুর জন্মের পর গৃহে প্রথম পরিচয় ঘটে কার সঙ্গে, তার মায়ের সঙ্গে কিন্তু প্রথম পরিচয়টা ঘটে, তারপর ধীরে ধীরে অন্যদের সঙ্গে। তারপরে দেখো একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন কি, প্রয়োজন মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে তাকে উপযুক্ত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দিতে হবে এবং উপযুক্ত পরিবেশ নির্বাচন করতে হবে যেন সুস্থভাবে সে বেড়ে ওঠে, এবং উপযুক্ত শিক্ষক যিনি তাকে কি করবে বা শিশুকে কিন্তু গাইড করবে। তারপর দেখো একজন শিশু সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে কার ভূমিকা সবথেকে বেশি, তার পরিবারের, কেননা পরিবারের মধ্যে শিশু কিন্তু লালিত পালিত হয়, আর পরিবারই হচ্ছে কি শিশুর শিক্ষার কিন্তু সুস্থভাবে বেড়ে ওঠার কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারপর একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কার ভূমিকা অপেক্ষাকৃত কম, পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান না প্রতিবেশী, অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া দেখো প্রত্যেকটি কিন্তু শিশুর শিক্ষার
সঙ্গে কিন্তু জড়িত এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কিন্তু কমভাবে কী হয়ে থাকে শিশুর বিকাশের কিন্তু লক্ষ্যমাত্রা নিয়ে। তারপর দেখো পরিবার থেকে শিশু পায় কি? পরিবার থেকে শিশু পায় হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ পরিবার একটি অনিয়ন্ত্রিত শিক্ষার কিন্তু একটি মাধ্যম, আর বিদ্যালয় কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম। তারপরে দেখো শিশুর প্রথাগত শিক্ষালাভ কখন শুরু হয়? 6 বছর বয়সে কিন্তু প্রথাগত শিক্ষালাভ শুরু হয়। আর দেখবে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু 6 বছর বয়স থেকে কিন্তু ভর্তি নেওয়া হয়। বর্তমানে যদিও কিন্তু 5 বছর বয়সী ছাত্রছাত্রীদের কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে। আর প্রাথমিক শিক্ষা কিন্তু সম্পূর্ণভাবে যদি বলি শুরু হয় কিন্তু 6 বছর বয়সে, অর্থাৎ প্রথম শ্রেণীতে ভর্তি দেওয়ার মাধ্যমে। তাহলে এক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে দেখো 6+। ঠিক আছে। তবে দেখো স্কুল থেকে শিক্ষা পাই, আমরা যে স্কুল থেকে শিক্ষা পাই সেটা কী ধরনের শিক্ষা? সেটা হলো প্রথাগত শিক্ষা। তারপর দেখো পরিবার জীবনের শিক্ষার মধ্যে পড়ে। পরিবার কী ধরনের শিক্ষার মাধ্যম? সামাজিক শিক্ষা, জ্ঞানমূলক শিক্ষা, জৈবমূলক শিক্ষা, না সব ধরনের? পরিবারের মধ্যে কিন্তু আমরা সমস্ত শিক্ষা পেয়ে থাকি, সামাজিক শিক্ষা, জ্ঞান, বোধ সমস্ত শিক্ষা পেয়ে যাই, তাই পরিবার কিন্তু সব ধরনের শিক্ষার সঙ্গে যুক্ত। তার পরবর্তী দেখো এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়ার কারণ কি? এটি একটি কি সংক্রামক রোগ? এটি একটি সংক্রামক রোগ, তাই উপযুক্ত শিক্ষার অভাবে কিন্তু ছড়িয়ে যায়। ঠিক আছে। তারপরে দেখো কাজ ও খেলা, খেলাভিত্তিক শিক্ষাদানের কথা বলেছেন কে? কোন মনস্তাত্ত্বিক? তিনি হলেন ব্যান্ডওয়েল কুক। তিনি কিন্তু বলেছেন খেলাভিত্তিক শিক্ষা, অর্থাৎ খেলার মাধ্যমেই কিন্তু শিশুরা কী করবে? শিখবে। তারপর দেখো শিক্ষাকে খেলাভিত্তিক করার উপায় কি কি? শিক্ষাকে খেলাভিত্তিক করার উপায় হলো কি? বিদ্যালয়ে গিয়ে কি তারা কি খেলবে? না, সেখানে চার্ট, ছবি, মডেল ব্যবহার করা হবে এবং শিক্ষামূলক প্রদীপন ব্যবহার করা হবে, এমনভাবে সেটাকে উপস্থাপন করে যেন শিশুরা খেলতে খেলতে হাসির ছলে কিন্তু শিখে ফেলে। আর তোমরা কি চাও এই হাসির ছলে গিয়ে স্বপ্নটা পূরণ করব, একজন শিক্ষক হব? তার জন্য কি করতে হবে ভাই বা বন্ধু? টেট পাস করতে হবে। আর টেট পাস করতে হলে কি দরকার? এই মুহূর্তে আমাদের এমন একটা সাজেশন দরকার যেখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো। আর আমরা কিন্তু এই ধরনের সাজেশন ভিত্তিক প্রশ্নই কিন্তু আমাদের নিয়ে এসেছি আমাদের এখানে। তাই তোমরা অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে সাজেশনটা চেয়ে নাও আর টেট পাসের সার্টিফিকেটটা নিজের কাছে রেখে দাও। চলো, কাজ ও খেলাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ, তাই তো? তার কারণ কি? কাজ ও খেলাভিত্তিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীকে কিন্তু অবাধ স্বাধীনতা দেওয়ার শিক্ষার্থী রাগ, ভয়, ঘৃণা ইত্যাদি কিন্তু তার মধ্য থেকে কিন্তু দূর হয়ে যায়। তারপর দেখো প্রাথমিক স্তরে পাঠরত শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত কিসের মাধ্যমে? খেলার মাধ্যমে। প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদানের গুরুত্ব কোন মাধ্যমে দেওয়া উচিত? অবশ্যই কিন্তু খেলার মাধ্যমে। তারপর দেখো শিশুর বিকাশের ক্ষেত্রে উপযুক্ত হলো কি? স্বতঃস্ফূর্ত ও সৃজনশীল খেলা। স্বতঃস্ফূর্তভাবে শিশুরা দেখো সৃজনশীল মানে কি? নিজেরা খেলবে, খেলার বস্তুগুলোকে নিজেরা ধরবে, নিজেরা জানবে, নিজেরা খেলবে, তাহলেই তাদের শিশুর বিকাশ কিন্তু হবে। তারপর দেখো কৈশোরে শিক্ষার জন্য উপযুক্ত পদ্ধতি কি? সেটা হলো কাজের মাধ্যমে শিক্ষা। কৈশোরে কিন্তু কাজের মাধ্যমে শিক্ষা সবথেকে উপযুক্ত পদ্ধতি। তারপরে দেখো খেলা হলো শিশু শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। কাজ ও খেলা পরিবেশ সংক্রান্ত বিষয়। শিশুদের মধ্যে পরিবেশ বিষয়ে পারস্পরিক সম্পর্ক সহজে গড়ে ওঠে কিসের মাধ্যমে? খেলাধুলোর মাধ্যমে। কাজের জন্য চাই কোনটি অধিক গুরুত্বপূর্ণ? দেখো উপযুক্ত পরিবেশ। প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা দেওয়া উচিত কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। এই যে দেখো এরকমই একজন খেলাধুলার মাধ্যমে শিক্ষা পদ্ধতির কথা বলেছেন কে বলতো? মনস্তাত্ত্বিক ফ্রয়েবেল। সেই শিক্ষা পদ্ধতিটার নাম কি? সেটা হলো কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন পদ্ধতির জনক কে? ফ্রয়েবেল। তারপরে দেখো কিন্ডারগার্টেন কথাটার অর্থ কি? শিশু উদ্যান। তারপর বুনিয়াদী শিক্ষা, কাজের মাধ্যমে শিক্ষা। এই বুনিয়াদী শিক্ষার প্রবর্তন কে করেছেন? মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষায় হস্তশিল্প ভিত্তিক কাজের উপর গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো খেলা হলো জীবনী শক্তির বহিঃপ্রকাশ। এই যে উক্তি, এই ধরনের উক্তি কিন্তু ভাই দেয় পরীক্ষায়। কে বলেছেন? ম্যাকডুগাল বলেছেন খেলা হলো জীবন শক্তির কি? বহিঃপ্রকাশ। তারপরে দেখো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? শিশুর সক্রিয়তার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখো কালচারাল স্পোর্টস থিওরি, এটি একটি তত্ত্ব। এই তত্ত্বটির উদ্ভাবক কে? স্ট্যানলি হল। তারপরে খেলায় প্রতিদ্বন্দ্বিতার তত্ত্বটি কে দিয়েছেন?
ম্যাকডোগাল কিন্তু দিয়েছেন। তারপর খেলায় থিওরি অফ লাইভ অ্যাক্টিভিটি উপর জোর দিয়েছেন কে? আমাদের মনোবিদ জন ডিউই। তারপর শিশুর অবদমিত ইচ্ছাগুলি খেলার মাধ্যমে প্রকাশ পায়, কে বলেছেন? দেখো এটি একটি কিন্তু উক্তি। এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন মনস্তাত্ত্বিক ফ্রয়েড। তারপরে দেখো ক্রিয়াচ্ছলে শিক্ষা কথাটি কে প্রথম ব্যবহার করেন? ফ্রয়েড। খেলাভিত্তিক শিক্ষা নির্ভরশীল কি? মনস্তত্ত্বের উপর। উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি প্রয়োজন? তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোন গ্যাসীয় উপাদানটি প্রয়োজন? অবশ্যই হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রয়োজন সালোক সংশ্লেষের জন্য। তারপর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? মানে বেতার তরঙ্গ আবার কি হয়? ফিরে আসে। এই স্তরটা পর্যন্ত বেতার তরঙ্গ পৌঁছে আবার কিন্তু ফিরে আসে, যার জন্য কি করতে পারি আমরা? এই যে রেডিও, ঠিক আছে, টেলিফোন, এই যে আমাদের একজনের কথা একজন শুনতে পারছি বেতারের মাধ্যমে, সেটা এই স্তরটা থাকার জন্য, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার আছে বলে এবং সেই তরঙ্গ প্রতিফলিত করতে পারে বলে আমরা কিন্তু শুনতে পারি। ঠিক আছে, এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো মেরু প্রভা দেখা যায় কোথায়? মেরু প্রভা দেখা যায় হচ্ছে আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে দেখা যায় মেরু প্রভা, এক ধরনের আলোক জ্যোতি। ঠিক আছে, তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু ওজোন স্তর দেখা যায়। আর এই ওজোন স্তর কী করে? আমাদের এই অতিবেগুনি রশ্মির হাত থেকে কিন্তু পৃথিবীকে রক্ষা করে। ঠিক আছে, তারপর দেখো জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? জীবাশ্ম দেখা যায় হচ্ছে পাললিক শিলায়। পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। প্রথম গুরুত্বপূর্ণ, এই যে স্টার মার্কস দিয়ে নাও, প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বসুন্ধরা অর্থাৎ পরিবেশ সম্পর্কিত সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। কত সালে? 1992 সালে কিন্তু প্রথম সম্মেলন হয়েছে। আবারও বলছি, প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 1992 সালে। তারপরে দেখো রিও 20 সম্মেলন কোথায় হয়েছিল? 2012 সালে, অর্থাৎ 1992 সালের 20 বছর পরে। 20 বছর পরে কি হয়েছে? 2012 সালে কিন্তু রিও 20 সম্মেলনটা হয়েছিল। তারপরে দেখো সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতাকে? সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা হচ্ছে রাসেল কার্সন। রাসেল কার্সন কিন্তু এই পুস্তকটির রচনা করেছেন। তারপর দেখো সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, সেটা কি? সেটা হলো এজেন্ডা 21। এজেন্ডা 21 কিন্তু পরিবেশ সম্পর্কিত একটা কর্মসূচি। তারপর দেখো আগামী 2030 সালের লক্ষ্য ধরে সুস্থায়ী উন্নয়নকে বলা হয় কী ধরনের উন্নয়ন? এজেন্ডা 2030। তারপর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর টপোস্ফিয়ার, আমরা জানি। এখানে কিন্তু কি হয়? এই যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এই সমস্ত কিছু এই স্তরেই কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তো 34%, অর্থাৎ সৌরশক্তি, সূর্য থেকে আগত শক্তি। সেই শক্তি কি হয়? সেই শক্তি কি হয়? আমাদের ভূপৃষ্ঠে আশ্রে পড়ে, তাই না? সেই ভূপৃষ্ঠে আশ্রে পড়ার পর সেই শক্তি কিন্তু আবার কি হয়? মাধ্যাকর্ষণের বিপরীতে ফিরে যায়। এই ফিরে যাওয়াটাকে কি বলে? অ্যালবেডো বলে। এই অ্যালবেডোর পরিমাণ কত? 34%। তারপরে দেখো কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হয়ে যাবে কিউমুলোনিম্বাস। এই মেঘে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তারপরে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত? 0.0006% শতাংশের বিচারে এটা কিন্তু বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ। তবে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয়। ঠিক আছে, তারপরে দেখো গাছের পাতা হলুদ হয়ে যায়। এটা কিন্তু একটা কি? এটা কিন্তু একটা রোগ বলতে পারি বা গাছের সমস্যা বলতে পারি। এটা কি কারণে? নাইট্রোজেনের অভাবে। অর্থাৎ নাইট্রোজেন যদি মাটিতে অভাব লক্ষ্য করা যায় তখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তারপরে দেখো সরলবর্গীয় অরণ্য এই যে মাটিতে জন্মায় সেটা কোন ধরনের মাটি? সেটা হবে পর্জল মৃত্তিকা। তারপর ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? তিনি হবেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল কিন্তু 1966 সালে এই ইকোলজি শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করবেন। তবে দেখো ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছেন কে? টার্নসলে। কত সালে? 1935 সালে কিন্তু এই ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। তারপরে দেখো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের খাদক। তাহলে আমরা জানি প্রথম স্তরে উৎপাদক,
দ্বিতীয় স্তরের খাদক রয়েছে এরকম কি কুকুর, বিড়াল, ছোট মাছ, চিংড়ি, ঠিক আছে এরা। তারপরে তৃতীয় স্তরের খাদক শোল, বোয়াল, মাছ, সাপ, মানুষ ইত্যাদি, ঠিক আছে। এর এর কিন্তু মতপার্থক্য হতেই পারে, ঠিক আছে। যেমন একটা উৎপাদক, মনে করলাম যে ঘাস, ঠিক আছে, এই ঘাসকে মনে করলাম যে আমি ঘাসকে খেলো একটা হচ্ছে ছাগল, ঠিক আছে, ছাগলটাকে খেলো আবার কি, ছাগলটাকে খেলো একটা বাঘ। আবার দেখো এরকমটা হতে পারে যে ঘাস পাতা যেগুলো আছে সেগুলোকে কোনো একটা মুরগি খেলো, মুরগিটাকে সরাসরি বাঘ খেলো। তখন দেখো যে খাদ্য খাদক সম্পর্কটা কিন্তু এক থাকছে না, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, এটাই এখানে বললাম। আচ্ছা, তারপরে দেখো চতুর্থ স্তরের খাদক বাজ পাখি। আচ্ছা দেখো এগুলোর মধ্যে কিন্তু মতপার্থক্য হতে পারে, আমরা কিন্তু বুঝে উত্তর করব, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তারপর দেখো খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস। ডেট্রিটাস কি? এটা হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি যে বিয়োজকগুলো আছে না, বিয়োজকের পচনের ফলে কিন্তু এই ডেট্রিটাস তৈরি হয়। দেখবে কোনো কিছু আমাদের যে খাবারের যেগুলো পচনশীল আর কি, কোনো সবজি বা বিভিন্ন কিছু, ঠিক আছে, এগুলো যখন পচে গেল, ফেলে দিলাম মাটিতে, তখন কি করবে বিয়োজকরা? কি করবে বিয়োজকরা? সেটাকে কিন্তু পচাবে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে কিন্তু পচিয়ে সেটাকে কিন্তু মাটিতে মিশিয়ে দিবে, এবং কিছুদিন পরে দেখবো সেটা কি মাটির সঙ্গে মিশে মাটি হয়ে গিয়েছে। তাহলে এই যে এই ঘটনাটা কোথায় সাহায্য করে থাকে? এই যে বিয়োজকগুলো। আর এটাকেই হচ্ছে ডেট্রিটাসের অন্তর্ভুক্ত। তবে দেখো ডেট্রিটাস বা আংশিকভাবে বিয়োজিত জৈব পদার্থ কে যখন যখন ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তখন তাকে কি বলে, মানে এদেরকে খায়, কারা খায়? মাটিতে বসবাসকারী বিভিন্ন উই পোকা, হ্যাঁ, তারপরে হচ্ছে ছোটো ছোটো কীট পতঙ্গ যেগুলো আছে তারা কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। তো সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়? সেটা কিন্তু ডেট্রিভোর। খুবই কিন্তু প্রাসঙ্গিক, কিন্তু পরীক্ষায় আসায় উপযোগী। আর এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্নই কিন্তু আমরা সাজেশনে নিয়ে এসেছি। তোমাদের কিন্তু বেশি কিছু পড়তে হবে না, শুধু সাজেশনটাই পড়বে, পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টি। তাই তোমরা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি কিন্তু সাজেশনটি নিয়ে নাও। তারপর দেখো 10% সূত্র। 10% সূত্রের কথা কে বলেছেন? লিন্ডেম্যান। এই যে বাস্তুতন্ত্রে খাদক উৎপাদক, এই যে খাদ্য খাদক সম্পর্কে উৎপাদক থেকে খাদক এই যে শক্তি প্রবাহ কমে যাচ্ছে, এটাকে কিন্তু কী বলা হয়? লিন্ডেম্যান কিন্তু 10% সূত্রে কিন্তু প্রযোজ্য করেছেন। তবে দেখো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য। কোন নদী জলভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ হয়েছিল? সেটা হচ্ছে কাবেরী নদী। আর কাবেরী কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যভাগ দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। তারপর দেখো তিস্তা জলবন্টন নিয়ে বিবাদ দেখা দিয়েছে কোথায়? ভারত আর বাংলাদেশের মধ্যে। কারণ তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে আবার কিন্তু বাংলাদেশে গিয়ে প্রবাহিত হয়েছে, তার জন্য কিন্তু জলবন্টন নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে। তবে দেখো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের মধ্যে জলবন্টন নিয়ে সমস্যা দেখেছে কোন নদী নিয়ে? বংশধারা নদী নিয়ে। মহারাষ্ট্র গুজরাটের মধ্যে নর্মদা ও তাপ্তি নিয়ে। স্বাভাবিকের তুলনায় দেখো স্বাভাবিকের তুলনায় কত শতাংশ কম বৃষ্টি হলে তাকে খরা বলবে? তাহলে খরা, ঠিক আছে, বন্যা, এগুলো হচ্ছে পরিবেশের টার্ম। তাহলে খরা যদি বৃষ্টিপাতের পরিমাণ যদি স্বাভাবিক যা থাকে তার থেকে যদি 75% কম হয় তখন তাকে কিন্তু বলা হয় খরা। পশ্চিমবঙ্গের এরকম কয়েকটি খরাপ্রবণ জেলা বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি। ভারতের যে রাজ্যে খরার পরিমাণ সব থেকে বেশি সেটা হচ্ছে কর্ণাটক, তেলেঙ্গানা। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা গঠিত হয় কোন নদীকে কেন্দ্র করে? দামোদর নদকে। আর দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো উদ্যান কৃষিতে ফুলের চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার। উদ্যান কৃষিতে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, ফলের চাষকে কি বলা হয়? পোমোকালচার, আর সবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। উদ্যান কৃষিকে বলা হয় কিন্তু হর্টিকালচার। আর এই ধরনের প্রশ্ন কিন্তু এই যে বাগান কৃষি, উদ্যান কৃষি, এই সম্পর্কিত প্রশ্নই কিন্তু 2022 টেটে চলে এসেছে। তাই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু এই ক্লাসটা, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখবে, ঠিক আছে। তারপর দেখো অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? বক্সাইট। লোহার আকরিকের নাম কি? হেমাটাইট। তামার আকরিক চ্যালকোপোরাইট। ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ একটি রাজ্যের নাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর খনিজ সম্পদ রয়েছে। তারপরে দেখো তরল জ্বালানি হিসেবে কোন খনিজ মৌলটি ব্যবহার করা হয়? পেট্রোলিয়াম। ফারাক্কা বাঁধের উদ্দেশ্য কি? ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে কি উদ্দেশ্যে? হুগলি নদীর নব্যতা রক্ষা করার জন্য, ঠিক আছে, ফারাক্কা বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে। তবে দেখো ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। তারপরে দেখো এই যে উচ্চ রক্তচাপের ঔষধ রেসারপিন পাওয়া যায় কোথা থেকে? সর্পগন্ধা গাছ থেকে। এই কোশ্চেনটি কিন্তু 2017 টেটে কিন্তু এসেছিল। উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়, কোথা থেকে পাওয়া যায়?
সর্পগন্ধা গাছ থেকে। আর এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের সাজেশনে আছে, তাই তোমরা আর দেরি না করে কিন্তু তাড়াতাড়ি ভাই সাজেশনটা নিয়ে নাও। স্মৃতির দুর্বলতার ঔষধ ব্রাহ্মী শাক, যাতে স্মৃতির দুর্বলতা রয়েছে ব্রাহ্মী শাক খেলে কিন্তু স্মৃতির দুর্বলতা কিছুটা হলেও কেটে যায়। তারপরে দেখো ব্যথার ঔষধ হিসেবে মরফিন ব্যবহার করা হয়, এটা কোথা থেকে পাওয়া যায়? আফিম গাছ থেকে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে IUCN এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। ঠিক আছে, এটি হচ্ছে কি একটি পরিবেশ সংস্থা। তবে দেখো গ্রিন ডাটা বুক খুবই ইম্পর্টেন্ট, কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখো। গ্রিন ডাটা বুক বিলুপ্তি বিপদ থেকে মুক্ত রয়েছে যে সমস্ত জীব প্রজাতি, তাদেরকে কিন্তু এই গ্রিন ডাটা বুকে রাখা হয়, যাদের কোনো কি বিপদমুক্ত রয়েছে আর কি, বিলুপ্তির সম্ভাবনা খুবই কম এদেরকে। তবে দেখো রেড ডাটা বুক, রেড ডাটা বুকে কাদেরকে রাখা হয়? বিপন্ন বা লুপ্ত পায় যারা প্রজাতি রয়েছে তাদেরকে সংরক্ষণের তালিকা কিন্তু সেখানে করা হয়। তারপরে দেখো ব্ল্যাক ডাটা বুক, ধ্বংস সাধক বা হানিকর ক্ষতিকারক যে সমস্ত জীব রয়েছে তাদেরকে কিন্তু এই ব্ল্যাক ডাটা বুকে কিন্তু রাখা হয়। তারপরে দেখো কয়েকটি বিপন্ন জীব, ঠিক আছে, বিপন্ন জীব কি? যেমন সর্পগন্ধা, এগুলোর পরিমাণ কি? এগুলো খুব দিনকে দিন কমে যাচ্ছে। ঠিক আছে, গরান, সুন্দরী, কস্তুরী মৃগ, এগুলো হচ্ছে জীব। ভারতীয় এক সিংহ গন্ডার, এশিয়াটিক সিংহ। ঠিক আছে, এই জিনিসগুলো অর্থাৎ এই যে উদ্ভিদ বা প্রাণী, এদের সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এরা বিপন্ন, একদিন কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর দেখো কয়েকটি বিপদাপন্ন, বিপদসীমার মধ্যে রয়েছে শকুন, চড়াই। ঠিক আছে, এদের সংখ্যাও কিন্তু খুবই কম। তারপর দেখো বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? তিনি হচ্ছেন WG রোজেন, তিনি কিন্তু ব্যবহার করেছেন। তারপর দেখো উদ্ভিদ ও প্রাণীর বসবাসের সংরক্ষিত ছোট আয়তনের ভূমিকাকে কি বলা হয়? অভয়ারণ্য বলা হয়। তারপরে দেখো রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ঔষধ হিসেবে কি ব্যবহার করা হয়? অশ্বগন্ধা। এগুলো কিন্তু ভেষজ ঔষধ, ভেষজ ঔষধ হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হয় কিন্তু। ঠিক আছে, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। লাফিং গ্যাস এটি কিন্তু কী ধরনের গ্যাস? এটি একটি বর্ণহীন গ্যাস। তারপরে দেখো ক্লোরিন, ক্লোরিন রাসায়নিক উপাদান, ক্লোরিনের জন্য শ্বাসকষ্ট বা চোখের সমস্যা দেখা দিতে পারে কিন্তু। তারপরে পারদ দূষণের ফলে, খুবই ইম্পর্টেন্ট, পারদ দূষণের ফলে কী রোগ হয়? মিনামাটা রোগ হয়। এই মিনামাটা রোগ প্রথম কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। তারপরে দেখো আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? আর্সেনিক দূষণের ফলে রোগ হয়ে থাকে ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, তারপরে BODর সম্পূর্ণ নাম, এই যে BODর সম্পূর্ণ নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ক্যাডমিয়াম আরেকটি দূষক পদার্থ, ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়? ইটাই রোগ হয়। যে কোনোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য কিন্তু। তারপর দেখো এই যে ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, ভাইরাস ঘটিত রোগকে আমরা একটা সুন্দর দেখো ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। দেখো কি বলেছে? হায় হায় বসন্ত মাসে ডেঙ্গু এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। দেখো তাহলে কি বলছে? বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, মামস, হাম, ঠিক আছে, ইবোলা, এইডস, ডেঙ্গু, জ্বর, এগুলো কি? এগুলো হচ্ছে সব ভাইরাস ঘটিত রোগ। তারপরে দেখো হেপাটাইটিস A, পোলিও, এনকেফ্লাইটিস, এগুলো সমস্ত হচ্ছে কি? ভাইরাস ঘটিত রোগ। আর আমরা এটাকে সুন্দর করে কি করতে পারি? হায় হায় বসন্ত মাসে ডেঙ্গু এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, সুন্দর ছন্দ দিয়ে কিন্তু মনে রাখতে পারি। চলো তারপর দেখো প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ যেমন কি কালা জ্বর, ঠিক আছে, ম্যালেরিয়া। কেন এগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ? এই রোগগুলো সৃষ্টি হতে কিন্তু এক ধরনের বাহক কিন্তু কাজ করে। যেমন ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে মশা কিন্তু বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, কালা জ্বরেও মশা। ঠিক আছে, এই যে বাহক ঘটিত রোগগুলো, ঠিক আছে, যেগুলো কিন্তু জীবাণু কিন্তু বহন করে নিয়ে মানুষের মধ্যে প্রবেশ করে দেয় বা জীবের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর এইগুলোকে বলে প্রোটোজোয়া, আর রোগগুলোকে বলে প্রোটোজোয়া ঘটিত রোগ। বুঝতে পারলে? তারপর দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, দেখো টিটেনাস, টাইফয়েড, জ্বর, ডিপথেরিয়া, সিফিলিস, কুষ্ঠ ইত্যাদি সংক্রামক রোগ। প্রত্যেকটি সংক্রামক রোগ এগুলো কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে। ঠিক আছে, যে কোনোটা দেখো এই যে রোগগুলো আছে না, আমাদের কিন্তু প্রশ্ন এরকম সাজিয়ে দিতে পারে, নিম্নোক্ত কোনটি জলবাহিত রোগ বা জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত রোগ, একটা স্তম্ভ মেলাতে দিল, যেগুলো কিন্তু দেখবে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেছে। কলেরা, কলেরা কী বাহিত রোগ? কলেরা কিন্তু একটি জলবাহিত রোগ। তারপরে টাইফয়েড, ব্যাকটেরিয়া ও জলবাহিত রোগ। ঠিক আছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয় এবং জল দ্বারা বাহিত হয়। তারপরে পাথর ক্যান্সার, স্টোন ক্যান্সার, স্টোন ক্যান্সার হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু হয়ে থাকে। তবে CFCর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। তারপর শব্দের নিরাপদ মাত্রা কত?
65 ডেসিবেল, এটা কিন্তু হু এর নির্দেশিত। তারপর ডিডিটি, ঠিক আছে, ডাইক্লোরো ডাইফিনাল টাইক্লোরো ইথেন, এটি কি, এটি একটি কীটনাশক, ঠিক আছে, মারাত্মক ক্ষতিকারক কিন্তু এটি কীটনাশক। তারপরে দেখো আগ্নেয়গিরি থেকে যে বায়ু দূষক নির্গত হয় তার নাম কি, সেটি হলো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আগ্নেয়গিরি থেকে কিন্তু এই দূষকটা কিন্তু বায়ুতে মিশে বায়ু দূষণের সৃষ্টি করে। তারপর দেখো যানবাহনের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে প্রাপ্ত ক্ষতিকারক ধাতুটি কোনটি, সীসা। তারপর অম্ল বৃষ্টির জন্য দায়ী প্রধান দুটি গ্যাসের নাম কি, এই যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। যে গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে এবং শ্বাসকষ্ট হয়, কোন গ্যাসের প্রভাবে, সালফার ডাইঅক্সাইডের প্রভাবে। এগুলো হচ্ছে বিভিন্ন ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, সেগুলো থেকে কিন্তু এই গ্যাসীয় পদার্থগুলো বাতাসে কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে দেখো অম্ল বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির জন্য জলে কোন অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে HNO3, HNO3, ঠিক আছে। তারপর দেখো ফুসফুসে সিলিকা প্রবেশ করলে যে রোগ হয় সেটা কি, সিলিকোসিস, ঠিক আছে। ফুসফুসে সিলিকা এক ধরনের উপাদান, ঠিক আছে, সেগুলো যদি প্রবেশ করে তখন যে রোগের সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে সিলিকোসিস রোগ। তারপর দেখো ভারতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে গৃহীত হয়। ভারতে কিন্তু বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইন গৃহীত হয় সেটা হয়েছিল 1981 সালে। হ্যাঁ, এই ধরনের সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো শব্দের কম্পাঙ্ক পরিমাপের এককটা কি, সেটা হলো হার্জ, কি, সেটা হলো হার্জ। তারপর দেখো মানব শরীরে তেজস্ক্রিয়তার ক্ষতিকারক প্রভাব কি, সেটা হলো ক্যান্সার। ক্যান্সারের ফলে কিন্তু তেজস্ক্রিয়তার প্রভাবটা কিন্তু ফেলে। তারপরে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক, গামা রশ্মি, ঠিক আছে। এক্স রশ্মি থেকে বিটা, বিটা থেকে কিন্তু গামা রশ্মি কিন্তু সব সর্বাধিক ক্ষমতা সম্পন্ন। তারপরে দেখো কয়েকটি গ্রিনহাউস গ্যাস, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরকম কিন্তু স্তম্ভ ভিত্তিক কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে, বা মেলানো। হ্যাঁ, তারপরে দেখো যেমন কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, ওজোন O3, ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড CO, মিথেন CH4, ঠিক আছে, বা সংকেত দিয়েও আসতে পারে ক্লোরোফ্লোরো কার্বন CFC, তারপর নাইট্রাস অক্সাইড NO2 ইত্যাদি ইত্যাদি। কি, ইত্যাদি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তারপরে ক্লোরোফ্লোরো কার্বন, এটি কি ধরনের গ্যাস, এটি হচ্ছে ক্লোরিন গঠিত গ্যাস। এখানে কিন্তু ক্লোরিন নামক একটা উপাদান থাকে, মারাত্মক ক্ষতিকারক উপাদান এটা। তারপর 1982 সালে, দেখো 1982 সালে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে জে.সি. ফারম্যান, তিনি কিন্তু ওজোন স্তরের অবক্ষয় বা ওজোন হোল আবিষ্কার করেন। তাহলে ওজোন হোল কে আবিষ্কার করেন, বিজ্ঞানী জে.সি. ফারম্যান। ওজোন গ্যাস আবিষ্কার করেছেন কে, স্কোনবি। ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক গ্যাসীয় উপাদানটি হলো নাইট্রাস অক্সাইড N2O। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে, ডবসন এককে। ওজোন স্তরকে প্রাকৃতিক কি বলা হয়, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, অর্থাৎ প্রকৃতিকে কিন্তু রক্ষা করছে এই ওজোন স্তর। আর এই ওজোন স্তর কি হচ্ছে জানো, দিনকে দিন এই যে গ্রিনহাউস গ্যাসগুলোর ক্ষতিকারক প্রভাবে এই প্রাকৃতিক স্তরে কিন্তু ফুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার ফলে কিন্তু সমস্যা। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশকে সংরক্ষিত রাখতে হবে, এই আইন পাশ হয় 1986 সালে। পরিবেশ সংরক্ষণ আইন প্রথম 1972 সালে স্টকহোমে, সুইডেনের স্টকহোমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। প্রশ্ন এসে থাকে কিন্তু পরিবেশ সম্পর্কিত প্রথম সম্মেলনের সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়, 1972 সালে সুইডেনের কি, স্টকহোম শহরে। জল দূষণ নিয়ন্ত্রণ আইন, এই যে পরিবেশ সম্পর্কিত জল দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 সালে পাশ হয়েছিল। জল দূষণ নিয়ন্ত্রণ আইন সংশোধিত হয়েছিল আবার কত সালে, 1978 সালে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে, 1981 সালে পাশ হয়েছিল। আর ভারতীয় বয়লার আইন শিল্প কলকারখানার ক্ষেত্রে এটা প্রযোজ্য, 1923 সালে কিন্তু চালু হয়। খনিজ দ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে, 1947 সালে পাশ হয়। ফ্যাক্টরি বা কলকারখানা সংক্রান্ত আইন 1948 সালে পাশ হয়। শিল্প আইন 1951 সালে। পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেল আইন 1939 সালে। বন্যপ্রাণী সুরক্ষা আইন, ভেরি ইম্পর্টেন্ট, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে। অরণ্য সংরক্ষণ আইন 1980 সালে। অরণ্য আইন সংশোধিত হয় কত সালে আবার, 1988 সালে। কীটনাশক আইন 1968 সালে পাশ হয়। তারপর দেখো কিয়োটো চুক্তি, এই যে কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল হয়েছিল কত সালে, 1997 সালে। কোথায়, জাপানের কিয়োটো শহরে। এই প্রশ্নটি কিন্তু 2022 স্টেটে কিন্তু এসেছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর ভারতে এই চুক্তি কত সালে সই করেছিল, 2002 সালে, অর্থাৎ এই যে কিয়োটো চুক্তির সঙ্গে ভারত দেশটি স্বাক্ষর করেছিল হচ্ছে 2002 সালে। তারপর দেখো মন্ট্রিল প্রোটোকল, এই যে ভালো করে মনে রাখবে কিন্তু
কিয়োটো চুক্তি 1997, মন্ট্রিল প্রোটোকল 1987 সালে, অর্থাৎ ঠিক 10 বছর আগে। কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে কানাডায়। তারপর ভারতের অরণ্য সংরক্ষণ আইন সংশোধিত হয় কত সালে? 1988 সালে। সিএফসি এর বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। তারপরে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন ঋতুতে? বসন্ত ঋতুতে। এই বসন্ত ঋতুতে কিন্তু ওজোন স্তরের ক্ষয়ের প্রবাহ কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তবে দেখো ক্লোরিন দূষণের ফলে কি হয়? ওজোন স্তরের ক্ষয় হয়। যে ক্লোরিন দূষণের জন্যই কিন্তু ওজোন স্তরের ক্ষয়টা হয়ে থাকে। তারপরে দেখো কোন উপাদানের আধিক্যের জন্য উদ্ভিদের পাতা কুঁকড়ে যায়, পাতা ঝরে যায় বা পাতার আকৃতি ছোট হয়ে যায়? কিসের জন্য? এই সালফার ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায় তখন কিন্তু উদ্ভিদের এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তারপরে দেখো অ্যাথলিট ফুট বা ক্রীড়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাস সংক্রামক, যার কারণটা কি? যার কারণটা হচ্ছে এপিড্রামফাইটন, ছত্রাক ঘটিত একটা সমস্যা। তারপরে দেখো টাইটান কোন গ্রহের উপগ্রহ? এটা হলো শনি গ্রহের একমাত্র উপগ্রহ, সেটা হচ্ছে কি? টাইটান। ঠিক আছে, এখানে প্রচুর মিথেন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, মিথেন গ্যাস কিন্তু পাওয়া যায়। তারপর যে নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সুবর্ণরেখা। ঠিক আছে, ভারতে কোন বছর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও সমাজবিদ্যা পাঠের পরিবর্তে পরিবেশবিদ্যা পাঠ্যক্রম সুপারিশ করা হয়েছিল কত সালে? 2000 সালে। তারপর দেখো ফুলের সবচেয়ে ভেতরের অংশটাকে কি বলা হয়? গাইনোসিয়াম। ফুলের সবচেয়ে বাইরের অংশকে বৃত্তি। উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। যে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। সম্প্রতি কিন্তু এই যে চন্দ্রযান 3 কিন্তু চাঁদে ল্যান্ড করেছে, তাই এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং পরিবেশে কিন্তু দিতেই পারে। চলো, এইডসের পুরো কথাটি কি? দেখো, এইডসের পুরো কথাটি হচ্ছে অ্যাকুইরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপরে স্যালাড খাওয়া হয়, দেখবে আমরা খেয়ে থাকি বিভিন্ন শসা, গাজর, টমেটো ইত্যাদি জাতীয় সবজিগুলোকে। এগুলো কিসের জন্য খেয়ে থাকি আমরা? পুষ্টির উপাদান সংগ্রহ করার জন্য। তারপর অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে কে? লাল লোহিত রক্তকণিকা, যেটা হচ্ছে হিমোগ্লোবিন। এটা অক্সিজেন অণুকে কী করে? আবদ্ধ করে রক্তের মাধ্যমে। তারপরে প্রোটোজোয়া গঠিত রোগ কি? আমাশয় হচ্ছে একটি কী গঠিত রোগ? প্রোটোজোয়া গঠিত রোগ। প্লাস্টিকের ব্যবহার কমানো যায় কিসের জন্য? কারণ প্লাস্টিক হচ্ছে একটি দূষক, আর এইটা হচ্ছে পরিবেশে কি দূষণের সৃষ্টি করতে পারে। তাহলে প্লাস্টিকের ব্যবহার অবশ্যই কী করতে হবে? আমাদের কমাতে হবে। কি করে কমাবো? আমরা যদি সচেতন হই তার মাধ্যমে। তারপরে দেখো বার কিসের একক? চাপের একক। সমুদ্রের প্রধান দূষক কি? প্লাস্টিক ও তেল। শিল্পাঞ্চলে রাতের বেলায় শব্দের প্রাবল্য মাত্রা কত? 70 ডেসিবেল। ঠিক আছে, ভারতীয় মোটরযান আইন সংশোধন হয় কত খ্রিস্টাব্দে? 1988 সালে। টিইএল ব্যবহার করা হয় কোন কাজে? মোটর গাড়ির তেলে কিন্তু। হ্যাঁ, যানবাহন থেকে নির্গত কোন গ্যাস গ্রিনহাউস নামে পরিচিত? কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো কেরালার প্রতিবেশী রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুতে পারিবারিক শিক্ষা শেখায় কি? পরিবারের মাধ্যমে আমরা যে শিক্ষা শিখি তাতে কি হয়? আমাদের পরিবারের উন্নতি হয়, অর্থাৎ সমাজের কিন্তু কি হয়? উন্নতির হয়। তারপর দেখো পেডাগোজিক্যাল একটা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পেডাগোজিক্যাল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। আর আমাদের সাজেশনে কিন্তু সমস্ত দিক, অর্থাৎ পরীক্ষায় কোন প্রশ্ন আসবে, কোন দিক থেকে আসে, পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি অনেক শ্রম দিয়ে। আর যাতে করে কি হয়? তোমরা লাভবান হতে পারো, টেট পাস করতে এবং ভালো একটা স্কোর পেতে পারো, তার জন্যই কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি। তা তোমরা অতি অবশ্যই এই সাজেশনটা কিন্তু নিয়ে নেবে। আর কিন্তু ভাই সময় নেই, 2 দিন মাত্র সময়, আর 2 দিনেই তোমরা কিন্তু পুরো সিলেবাসটাকে কিন্তু শেষ করতে পারবে এই সাজেশনের মধ্যে। তাই তোমরা নিয়ে নাও অতি অবশ্যই। তারপর দেখো কি বলছে, আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান, এক্ষেত্রে আপনার কর্তব্যটা কি? ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তুলতে হবে, ভালোবাসার একটা সম্পর্ক রাখতে হবে অবশ্যই। তারপর দেখো বিদ্যালয়ে সামাজিক পরিবেশ সম্পর্কে শিশু শিক্ষার্থী শেখে কি? সহপাঠীদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হবে, এটা শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, উপরোক্ত কি সবগুলোই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ বিদ্যালয়ে সামাজিক পরিবেশ সম্পর্কে শিশু শিক্ষার্থী শিখবে উপরোক্ত সবটি বা সবকটি মাধ্যমেই কিন্তু। তারপরে দেখো পরিবেশ বিষয়ের অন্তর্ভুক্ত হলো কি? পরিবার, বন্ধু, প্রতিবেশী, অবশ্যই। খাদ্য, হ্যাঁ। প্রাণী,
প্রত্যেকটি কিন্তু পরিবেশ বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত, তাই সবগুলো কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো শিশুর সমস্যামূলক আচরণ কি? হচ্ছে মিথ্যা কথা বলা কিন্তু একটা সমস্যামূলক একটা আচরণ। ঠিক আছে, শিশুর আচরণগত সমস্যা দূরীকরণে পিতামাতা যা করবেন, কি করবেন পিতামাতা? অতিরিক্ত শাসন, অতিরিক্ত আদর কিন্তু করবেন না। অবশ্যই শিশুদের আচরণের উন্নতি করার জন্য কিন্তু আমাদের অভিভাবক বা পিতামাতাদের কিন্তু অবশ্যই দায়িত্ব রয়েছে। ঠিক আছে, শিশুর মানসিক সমস্যা দূরীকরণে শিক্ষক কি করবেন? সঙ্গী শিক্ষণের ব্যবস্থা করবেন, অর্থাৎ সমবয়সীদের সঙ্গে শিক্ষার কিন্তু ব্যবস্থা করবেন, যাতে করে তাদের আচরণের উন্নতি হয়। যে একজন ভালো, যে তাকে দেখে একজন খারাপ কিন্তু কী হয়ে যাবে, তাই সে এই আচরণ করছে, তাকে দেখে কিন্তু সেও সেই আচরণটাকে বদলাবে। এই জন্য সঙ্গী শিখন কিন্তু খুবই কার্যকরী একটি শিখন। তারপর দেখো শিশুর একটি মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা শিশুর উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে মৌলিক, এগুলো অত্যাবশ্যক, অর্থাৎ অতি অবশ্যই কিন্তু প্রয়োজন। পরিবেশবিদ্যার পাঠ্যসূচি হওয়া উচিত কেমন? বয়স ও শিক্ষাস্তর অনুযায়ী কিন্তু পরিবেশবিদ্যার পাঠ্যসূচিগুলো হওয়া উচিত। পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয় কি? বিদ্যালয়, প্রতিবেশী, পিতামাতা, প্রত্যেকটি কিন্তু পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়। তারপর দেখো পরিবেশবিদ্যার অর্থ কি? পরিবেশ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানো, অবশ্যই। পরিবেশের দূষণগুলোকে চিহ্নিত করা, একদম। পরিবেশ সংরক্ষণ করা, ঠিক। উপরের সবকটি হয়ে যাবে কিন্তু পরিবেশবিদ্যার কি অর্থ। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল কোথায়? রাশিয়ায় কিন্তু প্রথম পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল রাশিয়ায়। তারপর দেখো যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ঠিক আছে, দিবসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো শিশুর সামাজিক বিকাশ প্রাথমিকভাবে নির্ভর করে কার উপরে? তার বাবা মায়ের উপরে। কার উপরে? বাবা মায়ের উপর কিন্তু সামাজিক বিকাশ নির্ভর করে। তারপর দেখো এনভায়রন, এই কথাটি, এটি কী ধরনের শব্দ? এটি কিন্তু একটি ফার্সি শব্দ। এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভির সম্পূর্ণ নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। দেখো ভাইরাস কিন্তু এইচআইভিতে, আর এইডসে কিন্তু সিনড্রোম। ঠিক আছে, কিন্ডারগার্টেন শিক্ষণ পদ্ধতিতে কিসের উপর জোর দেওয়া হয়েছে? শিশুর সক্রিয়তার উপর। কিন্ডারগার্টেন কথার অর্থ শিশু উদ্যান। কোন শিক্ষাবিদ শিক্ষককে উদ্যানের মালি বলেছেন? কে বলেছেন? ফ্রয়েবেল। কিন্তু শিক্ষককে, অর্থাৎ যিনি শিক্ষাদান করান, তাকে কিন্তু বাগানের মালি বা উদ্যানের মালি কিন্তু বলেছেন। কিন্ডারগার্টেন কী ধরনের শব্দ? এটি একটি জার্মান শব্দ। কিন্ডারগার্টেন কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। কাসাদাই বাম্বিনী, এই যে কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ কি? শিশুর গৃহ। কিন্ডারগার্টেন হলো ফ্রয়েবেলের আবিষ্কৃত কি একটি শিশু শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, কিন্ডারগার্টেন পদ্ধতিতে খেলার উপর বিশেষ কিন্তু কি আছে? গুরুত্ব আছে, অর্থাৎ সেখানে কিন্তু খেলার প্রতি সকল শিশুর স্বাভাবিক আগ্রহ দেখা দেয়। আর এই কথা চিন্তা করেই কিন্তু এই কিন্ডারগার্টেন পদ্ধতি কিন্তু নিয়ে এসেছেন কে? ফ্রয়েবেল। তারপর দেখো খেলার মধ্য দিয়ে শিশু ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, খেলার মধ্য দিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারে শিশু। আর শিশু শিক্ষা পদ্ধতিতে গানের উপরও কিন্তু শিক্ষাবিদ বিশেষ কিন্তু গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, খেলার সঙ্গেও গানেরও, এবং তার পাশাপাশি অন্যান্য যে ক্রিয়েটিভিটি, নাচ, ঠিক আছে, ছবি আঁকা ইত্যাদিও কিন্তু গুরুত্বপূর্ণ। শিশু শিক্ষার ক্ষেত্রে উপহার, গিফট এবং হাতের কাজ, অকুপেশন, এর প্রয়োগ করেছিলেন কে? ফ্রয়েবেল। শিক্ষার্থীদেরকে উপহার দেওয়া, পুরস্কৃত করা, তার ফলে শিক্ষার্থীর আগ্রহ বেড়ে যাওয়ার জন্য কিন্তু এই পদ্ধতি কিন্তু তিনি লক্ষ্য করেছেন এবং নিজে কিন্তু ব্যবহারও করেছেন। এই ছিল আজকে তোমাদের পরিবেশের উপর কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। ঠিক আছে, আর তার সঙ্গে বলছি যে তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং অল অপশনটি কিন্তু ক্লিক করে নেবে। এবং তার সঙ্গে বলছি এই যে এই ধরনের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সাজেশনে কিন্তু আমরা তৈরি করেছি, তোমরা সাজেশন পেতে গেলে অবশ্যই কিন্তু একবার কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে।